ফলে আমাদের শাসন কোনো না কোনোভাবে তো স্বৈরাচারী ছিলই। এমনকি নির্বাচিত সরকারগুলো শাসনও আমরা খুব গণতান্ত্রিক শাসন পাইনি। বিরোধী দলের বক্তব্য দেখুন, প্রতিটি নির্বাচিত সরকারের আমলে বিরোধী দলের বক্তব্য দেখলে আপনি বুঝতে পারবেন যে এইটা কাউকে দুঃশাসক হিসেবে অভিহিত করার ক্ষেত্রে কেউই পিছপা হতে হননি। এটাই বাস্তবতা ছিল তাদের জন্য। কাজেই একটা স্বৈরাচারী শাসনেরই ধারাবাহিকতা নির্বাচিত অনির্বাচিত সামরিক যে কোনো শাসনের মধ্যে আমরা দেখেছি। কম বেশি নিশ্চয়ই পার্থক্য করার সুযোগ আছে, কিন্তু গত 15 বছরে যেভাবে প্রাতিষ্ঠানিকভাবে এইটাই মিশন হিসেবে নেওয়া হয়েছিল যে এটার ভবিতব্যই এটাই, গতিমুখটাই এটাই, এর বাইরে যাওয়া যাবে না। বাংলাদেশ একটা এই ধরনের ফ্যাসিস্ট ব্যবস্থাকে নিরঙ্কুশ করতে হবে, এভাবেই বোধহয় মানে আমাদের ভবিষ্যৎ আছে। মানে বিগত সরকার আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে এই ধরনের একটা মানসিক চিন্তা সব জায়গায় চলে এসেছিল। গণতন্ত্র এগুলো আসলে কিছুদিন পরে হয়তো উঠিয়ে দিত, আর কিছুদিন থাকতে পারলে, যে গণতন্ত্রের আমাদের দরকার নেই, এটা পাবলিকলি তারা ডিক্লেয়ার করতো। মানে আনঅফিশিয়ালি কিন্তু এটাই বলতো যে আমাদের দেশে গণতন্ত্র এগুলো পশ্চিমা ব্যাপার, আমাদের দেশের মতো করে আমাদের একটা ইয়ে নিতে হবে, খুব অ্যান্টি কলোনিয়াল। হ্যাঁ, এইরকম জায়গায় আমরা দেখেছি। তো এমনকি তাদের দ্বারা বেশ কিছু তাদের পারিষদ বুদ্ধিজীবীরাও, এমনকি তরুণ প্রজন্মের মধ্যেও আমরা আলোচনায় দেখেছি এই কথাটা বলতে, যে ঠিক পশ্চিমা আদলের গণতন্ত্র কিন্তু সব জায়গায় ফিট করে না। আমাদের দেশের নিজস্ব বাস্তবতায় আমাদের নিজেদের ঐতিহ্যে একটা শাসন পদ্ধতি আমাদের তৈরি করতে হবে, এবং সেইটা আসলে শেখ হাসিনা তৈরি করার চেষ্টা করছেন। এইরকম একটা জায়গা, ফলে সিগনিফিকেন্টলি আগের চাইতে পার্থক্য আছে। বিশেষভাবে আমি বলবো যে যদি একটা মার্ক পয়েন্ট ধরেন পঞ্চদশ সংশোধনী, তার মানে 2011 সালের এই যে 30 জুনে বোধহয় নাকি মেতে পঞ্চদশ সংশোধনীটা করা হলো, এই পঞ্চদশ সংশোধনীকে একটা মার্ক পয়েন্ট ধরা যায় যে এর আগে এবং এর পরের একটা সিগনিফিকেন্ট পার্থক্য আছে। এখান থেকে একটা নতুন যাত্রা, যে বিদ্যমান স্বৈরাচারী ব্যবস্থাটাকে একটা এমন নিরঙ্কুশ ব্যবস্থায় নিতে হবে, এটাকে আপনি ফ্যাসিস্ট, নির্বাচনী কর্তৃত্ববাদ, মাফিয়া, মানে একটা হাইব্রিড শেখ হাসিনার বিশেষ একটা শাসন দিকে নিয়ে যাওয়া, যেটার বিপুল জনসমর্থন কিন্তু এই দেশের বিদ্যুৎ সমাজ, মধ্যবিত্ত নিয়েছে, এবং তারা কোনো না কোনোভাবে বেনিফিশিয়ারিও হচ্ছিলেন। উনি একটা বেশ ভালোই সিস্টেম করেছিলেন, সবাইকে ভাগ দাও এবং সবাইকে অংশীদার করে নাও, তলা পর্যন্ত চুইয়ে চুইয়ে পড়ে। এখন এই পুরো জিনিসটাকে আপনি ভাঙতে যখন যাচ্ছেন, তখন আসলে খুব সহজ না। কিন্তু মানে আমি দুঃখিত যে আমি কারোর সাথে দ্বিমত করছি না। আমি 34 বছর ধরে রাজনীতিক একজন একটানা সার্বক্ষণিক কর্মী বলতে পারেন, এবং ওই একটু আগে দাদা বললেন আমরা সবসময় বিরোধী দল ছিলাম, সরকারের সমালোচনাই করেছি, সেভাবেই আমাদের একটা পরিচিতিও তৈরি হয়েছে। কিন্তু এতদিনের অর্জনের, মানে এতদিনের সংগ্রামের পর যখন একটা সরকার এইভাবে পতন ঘটেছে, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে একটা সরকার গঠিত হয়েছে, আমরা যারা এই সরকারকে সমর্থন দিয়েছি, শিক্ষার্থী, সমস্ত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, শ্রেণী পেশার সংগঠন, দেশের মানুষ, সাধারণ মানুষ, সবাই কিন্তু এই সরকারকে সমর্থন দিয়েছে। এখানে যারা বসে আছেন রাজনৈতিক দল, সবাই আমরা সমর্থন দিয়েছি। কাজেই এই সমর্থনের উপর দাঁড়িয়ে থাকা সরকার 2 মাসে কি করার আমাদের প্রত্যাশা আছে, আর 2 মাস আদৌ পরিস্থিতির সাপেক্ষে কোনো পর্যাপ্ত সময় কিনা, এই বিচারটা আমার মনে হয় যে করা দরকার। এটা হচ্ছে প্রথম কথা। বিশেষভাবে গত সম্প্রতি, আমি সাধারণত এই টেলিফোন লিক টিক নিয়ে কথা বলি না, কিন্তু শেখ হাসিনার টেলিফোন লিক নিয়ে কথা বলা যায়, কারণ উনি ইচ্ছা করে লিক করছেন। কারণ ওনার এখন কথা বলার, পাবলিকলি মেসেজ দেওয়ার এটাই একটা রাস্তা, নিজে ফোন করো আর তারপর লিক করে দাও, এইটা পরিষ্কার হয়ে গেছে। ওইখানে থেকে তো কথা বলার নিষেধাজ্ঞা আছে, ফলে এখন টেলিফোন লিক হচ্ছে ওনার জনগণের সাথে, মানে পাবলিকলি তার কথা পৌঁছানোর একটা মাধ্যম। ফলে সেটা নিয়ে কথা বলা যায়। উনি ইচ্ছাকৃতভাবে তার টেলিফোন লিকের মাধ্যমে বক্তব্য দিচ্ছেন, এবং সর্বশেষ বক্তব্য দিলাম যে উনি হুমকি দিচ্ছেন সবার লিস্ট করো, এবং উনি আবার ক্ষমতায় আসলে সবাইকে যে দেখে নেবেন সেটার ব্যবস্থা উনি এবারে উনি নিশ্চিত যে এবার দেখে দিবেন। এর আগের বার আত্মীয় স্বজন বলে অনেককে ছাড় দিয়েছেন, এইবার আর ছাড় দিবেন না। তো পরিষ্কার, হয়তো তিনিও জানেন যে এই হত্যাকাণ্ডের পরে এই বিচারের মুখোমুখি হতে তিনি নিজে আর দেশে আসবেন কিনা, যদিও আমাদের সেটার মুখোমুখি করা দরকার, কারণ তিনি যে হুকুমদাতা এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। কিন্তু এইটা মেসেজটা দেওয়া যে এখানে আসলে
লোকজনকে ভয় দেখানোর এখনো চেষ্টা, যে উনি ফিরে আসতে পারেন, চট করে ঢুকে যেতে পারেন এবং অর্গানাইজড হও এবং চেষ্টা করতে থাকো ডিস্টেবিলাইজ করার। আমরা একটা রাজনৈতিক বন্দোবস্তে যেতে চেয়েছি, কিন্তু রাজনৈতিক গণতান্ত্রিক উত্তরণে যেতে চেয়েছিলাম। বারবার আওয়ামী লীগকে বলা হয়েছিল যে আপনারা একটা বড় স্টেক হোল্ডার, ওনারা কাউকে পাত্তা দেননি। এবং এখনো পর্যন্ত আফটার অল দিস কিলিংস, মানে একটা দেশের অভ্যন্তরীণ গণতান্ত্রিক নিরস্ত্র জনগোষ্ঠীর উপর এত কম সময়ের মধ্যে এত বড় হত্যাকাণ্ড, এবং তাও রাষ্ট্রীয় বাহিনী এবং শেষ পর্যন্ত সরকারি অস্ত্র, হ্যাঁ পুলিশের অস্ত্র। কারণ আমাদের ছাত্র সংগঠনের অর্গানাইজিং সেক্রেটারি মহানগরের জুলফিকার শাকিল ও শটগানের গুলিতে মারা গেছে, এবং সেটা যুবলীগের একজন খুব কাছ থেকে থ্রো করেছে মিরপুর 10 নম্বরে। তো এটা পরিষ্কার যে ওই 4 তারিখে তারা বিপুল পরিমাণ অস্ত্র তাদের নিজেদের কর্মীদের দিয়েছিল, কারণ তখন আইন শৃঙ্খলা বাহিনীকে আর্মি গুলি করবে না বলে মোটামুটিভাবে জানিয়ে দিয়েছে। এদিকে পুলিশ তাদের লোকজন টায়ার্ড হয়ে গেছে, এবার নিজেদের দলীয় বাহিনী তারা শেষ দিনে নামিয়েছিল। তো এইরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি। আমি বলছি না যে এইটা দেখিয়ে সরকারকে আমরা ছাড় দেওয়ার কোনো জায়গায় আছি, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে এই সরকারটা এখন পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামীদের সমর্থনের সরকার, এবং তাদের সামনে করণীয়গুলো আমাদের ঠিক করা দরকার। নিশ্চয়ই আমাদেরকে একটা জবাবদিহিতা চাইবার জায়গা তৈরি করতে হবে, এবং সেইটা যৌক্তিক সময়ের মধ্যেই সেই জবাবদিহিতার জায়গাটা তৈরি করতে হবে। এই কারণে আমি মনে করি অন্তর্বর্তী সরকার কিন্তু আমাদের প্রতিপক্ষ না। রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকার যদি নিজেদেরকে এখনো প্রতিপক্ষ ভাবার কোনো জায়গায় আমি দেখি না। অন্তর্বর্তী সরকার আমাদের সমর্থিত সরকার, তারা দুটো ম্যান্ডেট জনগণের কাছ থেকে নিয়েছেন যে তারা সংস্কার প্রক্রিয়াটাকে এগিয়ে নেবেন। তারা বলেছেন এবং আমরা বলেছি যে দেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, এবং তার জন্য দেশে একটা সংবিধান সংস্কার করে একটা গণতান্ত্রিক সংবিধান, গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো দরকার। রাজনৈতিক দলগুলো, বিএনপির মতো বড় রাজনৈতিক দল, তারাও কিন্তু 31 দফা, মানে আমরা যুগপথে একটা কর্মসূচি লক্ষ্য সামনে এনেছিলাম, যার যার দলগতভাবে এনেছিলাম। তার মানে হচ্ছে যে নতুন একটা বন্দোবস্ত, নতুন গণতান্ত্রিক একটা সংবিধানের প্রশ্ন রাজনৈতিক দলগুলো কিন্তু তুলেছে। এই কথা হঠাৎ করে কারো মুখে চলে আসেনি। অন্তর্বর্তী সরকার যে রাজনৈতিক লক্ষ্য ঘোষণা করেছেন তার প্রত্যেকটি শব্দ এর আগে রাজনৈতিক সংগ্রামে উত্থিত হয়েছে। এই রাজনৈতিক বন্দোবস্ত বলেন, দেশ সংস্কার, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রের মেরামত, আপনার একটা গণতান্ত্রিক রূপান্তর, কোনো কথাই নতুন কোনো শব্দ নয়। এখন এই কথাগুলো তারা নিয়েছেন, নিয়ে তারাই লক্ষ্য হিসেবে দিয়েছেন। তার মানে হচ্ছে রাজনৈতিক দলগুলো এজেন্ডা সেট করেছে যে একটা সংস্কার অথবা একটা রূপান্তরের প্রক্রিয়ায় তারা কাজ করবেন। গণতান্ত্রিক নির্বাচন, মানুষ ভোট দিতে পারবে, সেই নির্বাচন যে ভোট যথাযথভাবে গণনা হবে, ফলাফল হবে, সেই অনুযায়ী ক্ষমতা হস্তান্তর হবে, এবং এটা একটা স্থায়ী ব্যবস্থাপনা হবে। এটা একটা নির্বাচন না। এইরকম একটা বিষয় এজেন্ডা আগেই সেট করা ছিল, এই সরকার সেই এজেন্ডাই গ্রহণ করেছে। এই দুটো বিষয় আমি বলতে চাই। ফলে এখন আমি মনে করি অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলের কোনো প্রতিপক্ষ না। তাদের এই দুটো কাজের জন্য এখন সময় কতটা লাগবে এইটা প্রশ্ন। এই প্রশ্ন নানান জনকে করা হচ্ছে, সেনাপ্রধানকেও করা হয়েছিল, তিনি তার প্রত্যাশা বলেছেন। প্রধান উপদেষ্টাকে করা হয়েছে, তিনি বলেছেন সংস্কার করে তারা জানাবেন। তিনি বলছেন তার মুখ থেকে যেটা উচ্চারিত হবে সেটাই আলটিমেট জায়গা। আমরা বলছি, এখন পর্যন্ত বলেছি, গত 2-3 দিন আগে শনিবারে যখন রাজনৈতিক দলগুলো দেখা করেছে সবাই বলেছেন যে আলোচনার মধ্য দিয়ে রোড ম্যাপ তৈরি করেন। আমরা পরিষ্কার মনে করি যে অন্তর্বর্তী সরকারকে এটা গুরুত্ব দিতে হবে, ঝুলিয়ে রাখাটা ঠিক হবে না। আপনারা রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার সংগঠন, অর্থাৎ অল দি স্টেক হোল্ডার্স, তাদের সাথে আলোচনায় বসেন এবং নিয়মিত আলোচনার মধ্য দিয়ে একটা রোড ম্যাপ তৈরি করেন। কেউ কিন্তু বলছে না যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। বলা হচ্ছে একটা রোড ম্যাপ তৈরি করেন যাতে মানুষ আশ্বস্ত হয় যে হ্যাঁ মোটামুটি একটা সময়সীমা তারা পায় যে আপনারা, এবং কাজগুলো কি কি সেটা নির্দিষ্ট করতে হবে। সংস্কার আমরা কতদূর পর্যন্ত এই প্রক্রিয়ায় হবে, নির্বাচন কখন হবে, এবং নির্বাচনের পরেও সংস্কার প্রক্রিয়া কিভাবে এগোবে, এই পুরো প্যাকেজটা আমার মনে হয় যে ঠিক করা দরকার। তাহলে হয়তো জনগণের দিক থেকে রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কে আশ্বস্ত জায়গা হবে। আরেকটা জায়গা হচ্ছে সংস্কার এবং নির্বাচন প্রায়ই একটা মুখোমুখি ব্যাপার যেন দাঁড়িয়ে যাচ্ছে। এইটা আগেই বলেছি যে এই দুটো জিনিস পরস্পর সম্পর্কিত ব্যাপার। বাংলাদেশে সম্ভবত আর একটি নির্বাচন করা সম্ভব না,
বহাল রাষ্ট্র ব্যবস্থা টিকিয়ে রেখে। এই তো সবাই আমলাতন্ত্রের ব্যাপারে বলছেন, এবং আমলাতন্ত্রের নিচ পর্যন্ত যে মনোভঙ্গি, এটা যে উপর পর্যন্ত ব্যাপকভাবে রয়েছে, এটা তো খুব পরিষ্কার। তো আমলাতন্ত্র থেকে শুরু করে পুলিশকে এফেক্টিভই করা যাচ্ছে না, এবং পুরো রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে যে অবস্থা দাঁড়িয়ে আছে সেটা বহাল রেখে একটা নির্বাচন করা আসলে সম্ভব না। কাজেই সংস্কার এবং নির্বাচনকে একটা পরিপূরক প্রক্রিয়া হিসেবে দেখা দরকার, এবং সেই জায়গা থেকেই পুরো প্রসেসটার আগে পরে নির্বাচন, এই পুরোটা মিলিয়ে প্যাকেজটা তৈরি হওয়া দরকার। তা আমরা মনে করি যে নতুন বন্দোবস্ত, গণতান্ত্রিক সংবিধান, আইন এবং রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোর সংস্কার, একটা নির্বাচন, এবং শেষ পর্যন্ত রাষ্ট্রটার একটা গণতান্ত্রিক জায়গায় আমাদের নতুন যাত্রা শুরু, এইটা পুরোটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আমাদের রাজনৈতিক দলগুলো, শিক্ষার্থী, শ্রেণী পেশার সংগঠন, স্টেক হোল্ডারদের কনসেনসাসের ভিত্তিতে একটা রোড ম্যাপ তৈরি হওয়া দরকার। আবারও বলি যে কনসেনসাসটা খুব গুরুত্বপূর্ণ। এমনকি প্রধান উপদেষ্টা নিজে বারবার বলেছেন আলোচনায় যে কনসেনসাস খুবই গুরুত্বপূর্ণ। কনসেনসাস যদি কোনোভাবে বড় আকারে ক্ষতিগ্রস্ত হয় তাহলে পুরো জিনিসটা ক্ষতিগ্রস্ত হবে। ডেফিনেটলি দ্রব্যমূল্যের সংকট একটা বড় সংকট, ডেফিনেটলি দুর্গাপূজা সামনে, গার্মেন্টস শ্রমিকদের মতো একটা প্রলংড আন্দোলন চলছে, এবং এটা আমাদের জন্য অর্থনীতির একটা বড় চ্যালেঞ্জের জায়গা। পাহাড়ে অস্থির অবস্থা চলছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দুটো জায়গা যেটা অনভিপ্রেত ছিল, শহীদের তালিকা, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া, আহতদের সুচিকিৎসা এবং তাদের ব্যাপারে পরিকল্পনা, এইটা নিয়ে যখন অভিযোগ ওঠে, আক্ষেপ ওঠে, আহাজারি হয়, এটা সরকারের জন্য, আমাদের নিজেদের জন্য, সকলের জন্য খুবই বিব্রতকর যে বাংলাদেশে একজন শহীদ পরিবারের মাকে সে বলতে হবে যে আমার 2.5 মাস ধরে আমি কিভাবে সংসার চলবে। যেমন গতকালকে আমরা শহীদদের স্মরণে রংপুরে একটা আলোচনা করেছি, সেখানে একজন শহীদের মা তার স্বামী, তার সন্তান কিভাবে লড়াইয়ে গিয়েছে, কিংবা একজন শহীদের স্ত্রী তার স্বামী কিভাবে লড়াই গিয়েছে, তার কি প্রেরণা, কি মানে চেতনা তাকে ধাবিত করেছে এইরকম একটি সফলতা বা ব্যর্থতা অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস। আমি 2 মাস সময়টা খুব কম হলেও সরকারটা কিন্তু অন্তর্বর্তী, তার যদি 6 মাস বা 1 বছর সময় লাগে, 2 মাস সময়টা কিন্তু অনেক বেশি। আর সকালে সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। ওনার এই 2 মাসের যদি উনি সেই আমাদের রোড ম্যাপটা দেখাতো তাহলে কিন্তু আমরা মানে খুশি হতাম। আমরা মনে করতাম যে আমাদের বোধহয় চলমান থাকবে এই সরকারের আন্তরিকতা। কিন্তু সরকার যখন রহস্যময় আচরণ করে তখন কিন্তু জনগণ আবারও ওষ্ঠাগত হয়। জনগণ মনে করে কাকে আনলাম, আমি কি দিয়ে কি করলাম। তো এই জায়গায় আমি একটা কথা বলবো, সফলতার এখানে কিছুই দেখাতে পারে নাই তারা, ব্যর্থতার কথা আমাদের পূর্ববর্তী বক্তারা সবাই বলে গেছেন। আমি শুধু একটা কথা বলতে চাই, পতিত সরকারের পতিত সাম্রাজ্যে সফলতা কখনোই আসে না। যারা এখন আছে চারপাশে তারা কিন্তু ওই পতিত সরকারের প্রেতাত্মারাই বসে আছে, তাদেরকে আমরা কোনো শাস্তি দেখিনি। আমরা শুনেছিলাম যে 5ই আগস্টের পরে যে 600-700 লোক বিভিন্ন জায়গায় ক্যান্টনমেন্টে বা অন্য কোথাও অ্যারেস্ট আছে, কিন্তু আমরা যখন তাদেরকে এখন বিদেশে দেখছি, শুধু বাজার করা না, বিভিন্ন জায়গায় তারা দেখা যাচ্ছে, তখন কিন্তু আমরা তাদের প্রতিও আমরা খুব কষ্ট পাচ্ছি যে এভাবে একটা দেশ চলতে পারে না। আমরা 5 তারিখে মনে করেছিলাম যে আমরা বোধহয় দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছি, যেহেতু প্রথম স্বাধীনতা আমরা দেখিনি ওইভাবে। কিন্তু এখন আমরা মনে করছি যে স্বাধীনতা অনেক দূরে আমাদের অবস্থান করছে। আমার মনে হচ্ছে যে এই জিও পলিটিক্সে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমরা ঠিক জানি না। এই দাঁড়ানোটাকে আমরা যদি মনে করি যে এই সরকার আমাদের সাথে আন্তরিক হতো, তাহলে সরকার কিন্তু ওই আপনার 6টা কমিশন ঘোষণা করে চা চক্রের আয়োজন করতো না। সে কখন করেছে? যখন তার যেদিন থেকে তার কাজ শুরু করার কথা তার পরের দিন বিভিন্ন দলের সাথে এটা চা চক্র ছাড়া আমি আর কিছু বলতে পারি না, কারণ একটা দলে চাও খাওয়া নাই, তারপরেও একটা মানুষের সাথে কথা বলার জন্য কিছু সময়ের প্রয়োজন। ওনারা 5টা দিন 5টা দলের সাথে সময় ব্যয় করতে রাজি না। ওনারা কি চায় আমরা কিন্তু তাও জানি না। ওনাদের রুটমেট বিএনপি যতবার তাদের সাথে বসেছে, 2-3 বারই বসার সুযোগ হয়েছে বিএনপির নীতি নির্ধারক মহল কিন্তু বারবার বলেছে, যৌক্তিক সময়ের কথা বলেছেন, রোডম্যাপের কথা বলেছেন। বিএনপি একটা বিশাল দল,
যে দলের সাথে আওয়ামী লীগ একটা সময় পারে নাই, পতিত সরকার, সেই বিশাল দলটাকে কোনো ব্যক্তিকে নিয়ে যেতে পেরেছে। ব্যক্তির সাথে কোনো মানুষ 100 মানুষও নিয়ে যেতে পারে না, 50টা মানুষও নিয়ে যেতে পারে নাই। সেই বিএনপিকে যদি একটা অন্তর্বর্তীকালীন সরকার না গুনে, আমি মনে করি কোনো বাম, কোনো অন্য কাউকেই গুনার তাদের সময় নেই। এখানে একটা মৌলবাদী সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য, মৌলবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তারা হয়তো বা হাতিয়ার হিসেবে কাজ করছে। তাদের এই হাতিয়ার দেখলে আমরা অবাক হয়ে যাই। আমরা যখন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যখন আমরা দেখি যে অন্য কোনো ভিসি আসে অন্য কোনোভাবে, তখন আমরা অবাক বিস্ময়ে তাকাই। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্দোলনের সূতিকাগার বলা হয়, সেই জায়গায় যদি আমরা এই অবস্থা দেখি, এবং যখন আমরা শুনি যে ছাত্ররা রাজনীতি করতে পারবে না, আচ্ছা আইন যদি সবার জন্য সমান হয় আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু তাদের জন্য একরকম আইন, আরেকজনের জন্য আরেক রকম আইন। ছাত্র দলের ছেলেরা কোনো হলে প্রবেশ করতে পারছে না, অথচ তারা তাদের মতো করে বিভিন্নভাবে হলে মানুষ পর্যন্ত পিটিয়ে মেরে ফেলছে। তো এই যে মানুষ পিটাতো বলেই কিন্তু এত আন্দোলন। আরেকটা কথা আমি এখানে বলতে চাই, যেটা না বললেই না। অনেকেই মনে করেন যে এই সরকারটা পতিত হয়েছে, পতিত সরকার মাত্র 15 দিনে বা 1 মাসে। কোনো যদি আপনার বেস না থাকতো, ফাউন্ডেশন না থাকতো, ভিত্তি না থাকতো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো দলের হাজার হাজার ছেলেমেয়েরা এখানে গুম হয়েছে, খুন হয়েছে, মৃত্যু মুখে পতিত হয়েছে। পরিবারগুলো একটা জেলা থেকে আরেকটা জেলায় রিক্সা চালিয়েছে, ভ্যান চালিয়েছে, বিভিন্ন অড জব করে তাদের জীবিকা নির্বাহ করেছে, এখনো করছে। সেই জায়গায় যদি তারা মনে করে যে এদেরকে বাদ দিয়ে তারা চিন্তা করবে, আমার মনে হয় যে বাংলাদেশে কখনোই সেই শান্তিটা ফিরে আসবে না। আমরা বাংলাদেশের জন্য শান্তি চাই, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি বলেছেন যে এই সরকার সফলতার জন্য আমরা সর্বোচ্চ দিতে রাজি আছি যদি তারা নিতে পারে, কিন্তু এই সরকার যদি তারপরে ব্যর্থ হয় সেখানে আমাদের কিছু করার থাকবে না। আমরা সেই আমাদের নেতার কথা ধরেই আমরা বলতে চাই, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই, এই সরকার সফল হোক আমরা চাই, কিন্তু এই সরকারের রহস্যজনক আচরণের সঙ্গে আমরা ফোন করব, আমাদের ফোন ধরবে না, আমরা কথা বলতে চাইবো, আমাদের কথা শুনবে না। তো এটা তো হতে পারে না, কারণ তারা ভুলে গিয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের ডেফিনিশনটা কি এটা তাদের আগে জানা দরকার, এবং যদি জানে, এবং আমরা মনে করি যে আজকের এই সেমিনার থেকেই প্রতিফলিত হবে, স্পষ্ট একটা বক্তব্য ওখানে চলে যাবে যে খুব তাড়াতাড়ি যখনই হোক আমাদেরকে বুঝিয়ে একটা ডেট তাদেরকে দেওয়া উচিত। সেই ডেটটা নির্ধারিত ডেটেই যে